একটা সিরিয়াল যখন দীর্ঘদিন ধরে চলে তখন শিল্পীরা চরিত্রের নামেই পরিচিতি পায়, কিন্তু সদ্য শুরু হওয়া কোনো সিরিয়ালের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কেমন হয়। এই মুহূর্তে আমরা রয়েছি জি বাংলার পরিণীতার সেটে, আর আমাদের সঙ্গে রয়েছে উদয় প্রতাপ সিং অর্থাৎ পর্দার রায়ান। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছো বলো? খুব ভালো আছি। আচ্ছা, তো তোমার এই সিরিয়ালটা তো সদ্য শুরু হয়েছে, একদমই নতুন। তো সবাই কি এখন রায়ান বলেই মোটামুটি ডাকছে নাকি উদয় বলেই ডাকছে? কারণ খুব পপুলারিটি পেয়েছে খুব অল্প দিনের মধ্যেই। ইটস বিন আ গুড স্টার্ট। সবে 1 মাস হয়েছে, এখনো শুটিং 1 মাস হয়েছে, টেলিকাস্ট হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়েছে। তো ভেরি হ্যাপি উইথ দ্য রেসপন্স, ভেরি পজিটিভ রেসপন্স। আর রায়ান বলে অবভিয়াসলি এখন লোকে চিনছে, বাট গ্র্যাজুয়ালি হয়তো উইথ টাইম আরো লোকে রায়ান বলেই ডাকবে, কারণ টেলিভিশনে মোস্টলি ক্যারেক্টারের নামেই চেনে। সিনেমা বা ওয়েব করলে হয়তো মোস্টলি সিনেমাতে নিজের নামে চেনে, বাট টেলিভিশনে ক্যারেক্টারটা বেশি ওভার পাওয়ার করে দ্যান দি রিয়েল সেলফ। তো অবভিয়াসলি রায়ান বলো বা এর আগের যে ক্যারেক্টারসগুলো আমি করেছি, তো ক্যারেক্টার নামেই বেশি লোকে চেনে। তো রায়ানটাও ধীরে ধীরে হোপফুলি আরো গ্রো করবে উইথ টাইম। সবে তো জাস্ট বিন 2-3 উইকস। কথায় বলে না সবুরে ফলে, বা একটু পরিশ্রম করলে তুমি ঠিক জায়গায় পৌঁছতে পারবে। তোমার ক্ষেত্রে কি সেটাই সত্যি হয়ে গেল? অবভিয়াসলি যদি আমি জিনিসগুলো দেখি, মানে যেভাবে আনফোল্ড হলো আমার ক্ষেত্রে, তো অবভিয়াসলি আমার মনে হয় যে ইয়েস, হার্ড ওয়ার্ক ডেফিনেটলি পেজ অফ। অ্যান্ড আমি যেটা বিলিভ করি যে দেখো, ডে ইন ডে আউট তুমি বেসিক্সগুলো করে যাও, কি হচ্ছে না হচ্ছে, কন্ট্রোলেবলস যেটা আছে, যেটা আমি কন্ট্রোল করতে পারবো, তো কন্ট্রোলেবলস ওইটাই আমার হাতে আছে। তার বাইরে কি হচ্ছে না হচ্ছে আমার কন্ট্রোলে নেই। তো আমার একটাই ছিল যে আই কিপ অন ডুইং দ্য বেসিক্স ডে ইন ডে আউট, অ্যান্ড দিস হ্যাপেন্ড। কারণ অনেক বছর ধরে আই ওয়াজ ডুইং ক্যারেক্টার্স, লাস্ট 6 years, অলমোস্ট 2018 থেকে অলমোস্ট 24 অব্দি আই ওয়াজ ডুইং ক্যারেক্টার্স, বিভিন্ন ক্যারেক্টার্স, নেগেটিভ বলো পজিটিভ বলো, সব কিছুই আই হ্যাভ ট্রাইড। অ্যান্ড ফাইনালি তারপরে একটা লিড পেলাম, বিকজ আই স্টার্টেড মাই টেলিভিশন অ্যাজ এ লিড, অ্যান্ড দুটো শো অ্যাজ এ লিড আমি করেছিলাম, বাট দোজ শোজ ডিডন্ট ওয়ার্ক দ্যাট মাচ। তো ফাইনালি এটা আমার হাতে আসে, অ্যান্ড ভেরি হ্যাপি। কারণ এটা আমার, টু বি ভেরি অনেস্ট, আমি ভাবছিলাম না যে 6 বছর ক্যারেক্টার্স করার পরে আমাকে আবার কেউ লিডে সুযোগ দেবে, কারণ একটা স্ট্যাম্প পড়ে যায় কোথাও না কোথাও, একটা ব্র্যাকেটে অ্যাক্টার্সদেরকে ফেলে দেওয়া হয় যে ও এটাই করবে, ও ভাই হবে, ও দেওরি হবে, ও নেগেটিভই হবে। তো ভেরি থ্যাঙ্কফুল টু জি বাংলা, টু ম্যানেজমেন্ট, যারা আছেন লোকজন যারা আমার ব্যাপারে ভেবেছেন। তো ভেরি হ্যাপি। অ্যান্ড যেটা তুমি বললে, তো ওই আমার ক্ষেত্রে তো তুমি লিড রোল থেকে ক্যারেক্টার রোলে এসেছিলে বললে, তো সাধারণত কেউ আসতে চায় না, আমি লিড রোলে আছি লিড রোলেই করবো। সেই সময় তুমি হঠাৎ কেন এলে, বা কোনো খারাপ লাগা ছিল এটা নিয়ে? না, একদমই খারাপ লাগা আমার কাছে অপশন ছিল না। যে আমি, ইটস নট দ্যাট কি আই ওয়াজ গেটিং লিডস, কারণ শো না চললে এন্ড অফ দ্য ডে ইটস বিজনেস। তো তুমি যদি বিজনেস, মানে তুমি দিনের শেষে যদি টাকা রিটার্ন না করতে পারো টু দ্য প্রডিউসার, দেন প্রডিউসার উইল ব্যাক আউট, উইল নট থিঙ্ক অফ ইউ অ্যাজ এ লিড। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। ইটস নট দ্যাট কি আমি ক্যারেক্টার্স, মানে লিডের পরে আমি ক্যারেক্টার্স আমি নিজের ইচ্ছায় করেছি। আমি লিড করতে চাইছিলাম, বাট আই ওয়াজ নট গেটিং লিডস, মানে প্রপার ক্যারেক্টার্স আমি পাচ্ছিলাম না, বা যেই চ্যানেলে করতে চাইছিলাম সেই চ্যানেলে কাজ পাচ্ছি না। তো যেই অপরচুনিটিসগুলো পাচ্ছিলাম টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটিস আমি ওটা করার চেষ্টা করছিলাম। ইটস নট দ্যাট কি আই হ্যাড টু মেনি গুড অফার্স, যেটা আমার কাছে আসছিল বেস্ট আমার মনে হলো, and I kept on doing it. এটা কি একটা খুব প্রেশার যখন হিরো কেউ হয়ে যায় বা লিড রোলে থাকে, একটা টিআরপির খুব প্রেশার, যদি আমার সিরিয়ালটা না চলে তাহলে অনেক কিছুই ঘটতে পারে। আর এখন তো খুব ফেস চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি, কারণ দেখো এর আগে আমি যে ক্যারেক্টার্সগুলো করছিলাম, দ্য ওনাস ওয়াজ নট অন মি টু রান দ্য শো। কারণ শো হিট হোক ফ্লপ হোক, আমি সামহাউ আই এম নট ইন দ্য বিগার পিকচার। তো ওই প্রেশারটা আমার উপরে নেই টু প্রুভ মাই সেলফ কি শোটা আমাকে চালাতে হবে। বাট অ্যাজ লিড ফেস অফ দ্য শো, অবভিয়াসলি হিরো হিরোইনের উপরে প্রেশার তো থাকেই টু পারফর্ম, টু
গেইন অডিয়েন্সেস ট্রাস্ট, ওইটা খুব জরুরি। কারণ স্পেশালি আমি বলবো যে হিরোইনের উপরে অনেক বেশি প্রেশার থাকে টেলিভিশনে। কারণ একটা টেলিভিশন শো বলো, যে কোনো ল্যাঙ্গুয়েজের টেলিভিশন শো একটা নায়িকার উপরে অনেকটা নির্ভর করে, বিকজ দ্য টার্গেট অডিয়েন্স ইজ উইমেন সেন্ট্রিক। তো তাদেরকে নিয়েই বেশি গল্প বলা হয়, কারণ তারা আমাদের মেজর কনজিউমার। তো নায়িকার উপরে ডেফিনেটলি প্রেশার থাকে হিরো থেকে বেশি, বাট অ্যাট দ্য সেম টাইম আমার উপরেও এখন আছে প্রেশার, বাট আই এম এনজয়িং দিস প্রেশার। আই ওয়াজ ওয়ান্টিং দিস প্রেশার ফর আ ভেরি লং টাইম, বিকজ ক্যারেক্টার্স করতে করতে কোথাও না কোথাও আমি একটু লেড ব্যাক হয়ে গেছিলাম। সেরকম রোজ চ্যালেঞ্জেস থাকে না, রোজ সিনের মধ্যেও অনেক কিছু করার থাকে না সেইভাবে। তো দিনের পর দিন ওইগুলো করতে করতে ইউ গেট লেড ব্যাক। তো ওইটা একটু কিক ইন করেছিল, বাট যখন এই কাজটা এলো, রায়ান আমার কাছে যখন এলো, তখন সাডেনলি সব মানে মেকানিজম, সব ভেতরকার সিস্টেম আগেইন স্টার্টেড ফাংশনিং। তারপরে কিপ অন মোটিভেটিং ইউর সেলফ, কী কী দরকার, কী করছিলাম, কী করতে হবে, প্রোজ অ্যান্ড কনস সব কিছুই কী কী মাইনাস করতে হবে ওই লাইফ থেকে, যে লাইফটা আমি 6 বছর ধরে আমি লিড করছিলাম। তো ওইগুলো ডেফিনেটলি চেঞ্জেস কিছু আনতে হয়। মোস্টলি ইটস দ্য মাইন্ডসেট। ওই প্রেশারটা তোমাকে নিতে হবে, অ্যান্ড ইউ ওয়ান্ট দ্যাট প্রেশার, কারণ এখন প্রেশার না নিলে, এই বয়সে না নিলে কবে নেব? তো অভিনয় করবো এটা কবে থেকে তোমার মনে হলো হঠাৎ অভিনয়ই আমি করব? স্টার্টেড অফ, কারণ দেখো আমি ছোট থেকে এইটাই বুঝে গেছিলাম যে নট দ্যাট গুড ইন স্টাডিজ। তো কিছু একটা আমাকে করতে হবে, বিকজ আমি ভেবেছিলাম যে এই পড়াশোনা যেটা আমি করছি, আই ওয়াজ নট দ্যাট ব্যাড, আই ওয়াজ অ্যাভারেজ, বাট অবভিয়াসলি আই হ্যাড লাইক হাই অ্যাম্বিশনস ইন লাইফ। তো কিছু একটা আমাকে করতে হবে। তো স্টার্টেড অফ উইথ ক্রিকেট। ক্রিকেট আমার খুব ভালো লাগতো, জাস্ট বিকজ আমার দাদা, মোস্টলি সিবলিংসের খুব এফেক্ট করে, কারণ আমার থেকে বড় দিদি, তারপরে দাদা, তারপরে আমি। তো দাদা is a major factor in my life. The role he has played in my life খুব বড় ফ্যাক্টর। তো দাদা ক্রিকেট খুব ইনক্লাইন ছিল ক্রিকেট নিয়ে। তো দাদা দেখা দেখি আমি ক্রিকেটে আমি এনরোল করলাম, দেন স্টেট লেভেল অব্দি ক্রিকেট খেললাম, বেঙ্গল 15-17 এজ গ্রুপ ক্রিকেট যেটা হয়। তারপর ধীরে ধীরে আই হ্যাড টেনিস এলবো, ফাস্ট বোলার ছিলাম, বোলিং করতে তারপর পারলাম না, পেস পড়ে গেল। দেন ধীরে ধীরে কি করবো, দেন স্টার্টেড অফ একটা ছবি করেছিলাম, বাই ফ্লুক বলবো ওই ছবিটা আমি পেয়ে গেছিলাম, বিকজ আমার কিছু চেনা জানা লোকজন ছিল, তো তারা আমাকে অডিশনের জন্য বলেছিল। তো সেখান থেকে আমি 11 বলে যে ছবিটা মোহনবাগানকে নিয়ে, ওই ছবিটায় সুযোগ পাই, গোলকিপার, ছোট একটা ক্যারেক্টার। বাট সেখানে সেই কাজটা করার পরে, আমি তখন ক্লাস 12-এ ছিলাম, সেই কাজটা করার পরে খুব ভালো লেগেছিল। দেন আই থট আই ক্যান লাইক কন্টিনিউ দিস, বাট যেটা ভেবেছিলাম সেটা হয়নি। আমি ভেবেছিলাম তারপর হয়তো কাজ পাবো, বাট আই ওয়াজ আন্ডারকুকড, আই ওয়াজ নট রেডি ফর দ্য ইন্ডাস্ট্রি, ফর স্কিল ওয়াইজ আই ওয়াজ ওয়ে বিহাইন্ড। দেন ওইগুলো, বাট এইটা করবো, এইটা একটা মাইন্ডসেট ছিল যে না, আমি এবার থেকে এটাই করবো। তো ওইখান থেকে দেন ওয়ার্কশপস বলো, মডেলিং বলো, দেন ছবি করলাম, একটা রোজ ভ্যালির ছবি ছিল, বাট ওই স্ক্যাম হলো, মানি লন্ডারিং, ওইগুলো হলো। দেন সেখান থেকে ইট গট শেল্ড, আই ওয়াজ দ্য লিড ওভার দেন। তেলুগু রিমেক ওই সময় এই ছবিগুলো খুব চলতো। তো ওই ছবিটা আলটিমেটলি হলো না, দেন কাজ ছিল না অনেক বছর। And finally 2016-15 end থেকে I started doing television. So yes. প্রোমোতে দেখানো হয়েছে যে একটা পরীক্ষার সিন চলছে, তোমার এরকম কোনো পরীক্ষার মেমোরি আছে স্কুল বা কলেজে? প্রচুর পরীক্ষার প্রচুর মেমোরি আছে, কারণ খুব ভিভিড এখনো আমার স্বপ্ন আসে যে আমি পরীক্ষায় কিছু লিখতে পারছি না, আর টিচার চলে আসছে কপিসগুলো কালেক্ট করতে, আর আমার কাছে এখনো আর টাইম নেই, আমি এখনো মনে হচ্ছে ফেল হয়ে যাবো। দেন সাডেনলি আমি ঘুম থেকে উঠি আর ভাবি ও নো, আমি গ্র্যাজুয়েট, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, আমি লাইক থ্রু উইথ মাই স্টাডিজ। তো এই প্যানিক অ্যাটাক এখনো আমার হয়, কারণ স্কুল লাইফে বলো, কলেজ লাইফে এই প্যানিক অ্যাটাকস আমার প্রচুর আসতো, কারণ আই ওয়াজ লাইক নট দ্যাট গুড ইন স্টাডিজ। কারণ আমার দাদা দিদি খুব ভালো ছিল পড়াশোনায়, তো ওই একটা কনস্ট্যান্ট প্রেশার থাকতো যে মানে এত ভালো দাদা দিদি পড়াশোনায়, বাট ছোট ভাইটা
তো ওইটা একটা ছিল, হন্ট করতো প্রচুর, মোস্টলি তাই হতো যে এইখানেও রায়ানও কিছু পারে না, আমি রিয়েল লাইফেও কিছু পারতাম না পরীক্ষায়। কিন্তু রায়ান যেটা পারে সেটা দিয়ে অলরেডি দর্শকের তুমি মন জয় করে নিয়েছো। মেবি আই এম হোপিং কি লোকজনের ভালো লাগছে। আচ্ছা, তো তোমার এই যে লিডে আসার প্রস্তুতি, এটা কি মানে অনেক দিন ধরেই শুরু হয়েছিল? কারণ তুমি হঠাৎ করে নিমফুলের মধু থেকে বেরিয়ে এলে, তার আগে কোন গোপনে মন ভেসেছে থেকেও বেরিয়ে এসছো, এটা কি তখন থেকেই শুরু? আমাকে অনেকেই বলে যে আমি খুব মানে মাঝে ছেড়ে চলে যাই আমি, বাট এইগুলো আমার হাতে থাকে না, যেভাবে প্রোডাকশন আমাকে, কারণ আমি জি এর সাথে অলমোস্ট লাইক লাস্ট 4 years ওদের সাথে যুক্ত, তো ওরা আমাকে যেভাবে প্লেস করতে চায় যে মানে ওটা আমার উপরে কোনো কন্ট্রোল থাকে না আমার, তো ওরা যেখানে আমাকে যেভাবে প্লেস করতে চায় ওরা করে, তো ভেরি থ্যাঙ্কফুল যে ওরা আমাকে কনসিস্টেন্টলি কাজ দেয়। তো প্রস্তুতি আমি বলবো যে অবভিয়াসলি আমাকে যখন বলা হলো যে এটার জন্য ভাবা হচ্ছে, তো আমাকে সময় দেওয়া হলো, আমাকে ওয়েট লুজ করার কথা হয়েছে, কারণ আই ওয়াজ ভেরি বাল্কি, আই ওয়াজ 85, তো ওইখান থেকে আমি নাও আই এম অলমোস্ট 72-73 নাও, তো ওইটার জন্য আমি প্রিপারেশন টাইম অবভিয়াসলি 1-1.5 মাস মতো আমার কাছে 40 days মতো ছিল, তো তারপরে ওয়েট লুজ করে, কারণ একটা কলেজ স্টুডেন্ট প্লে করতে হবে, তো আই হ্যাভ টু লুক কনভিন্সিং, কারণ আই এম লাইক রিয়েল লাইফে আমি রিয়েল সেলফ ইজ 33, মাই এজ ইজ 33, বাট ইউনিভার্সিটি স্টুডেন্ট দেখানো হচ্ছে এখানে, তো যতটা আমি পেরেছি পসিবলি আই কুড ফিজিক্যালি ট্রান্সফর্ম করা সেটা আমি করেছি, তো ক্লোজ টু 10-12 kgs ডাউন নাও। মানে খুব চ্যালেঞ্জিং কিন্তু এই বিষয়টা তোমার কাছে, মানে সেখান থেকে ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে নিজেকে প্লে করা, দেখো ইটস চ্যালেঞ্জ আমি বলবো না, এটা যখন তোমাকে এই কাজটা দেওয়া হচ্ছে দিস ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্ট, এটা তোমাকে করতে হবে, এটা যদি আমি অ্যাজ আ চ্যালেঞ্জ আমি যদি অ্যাকসেপ্ট করি, অবভিয়াসলি ইটস আ চ্যালেঞ্জ, বাট দিস ইজ পার্ট অফ ইয়ার জব, তো আমি এটার জন্য কোনো ক্রেডিট নিতে পারবো না যে হ্যাঁ আমি দেখো আমি ওয়েট লুজ করেছি, আই ওয়ান্ট দ্যাট অ্যাটেনশন, আই ওয়ান্ট দ্যাট ক্রেডিট। আই ডোন্ট থিঙ্ক কি তোমার কাজ হচ্ছে ইন্টারভিউ নেওয়া, তুমি একটা ভালো ইন্টারভিউ নিলে দ্যাটস পার্ট অফ ইয়ার জব, তুমি একটা ভালো ইন্টারভিউ নিচ্ছ কারোর, তো আই ডোন্ট থিঙ্ক কি আমি কিছু এক্সট্রাঅর্ডিনারি করছি, কলেজ স্টুডেন্ট প্লে করতে হবে, আমাকে লুজ করতে হবে 10-12 kg টু লুক কনভিন্সিং, দ্যাটস হোয়াট আই ডিড, মানে ইটস আই ডোন্ট থিঙ্ক আই শুড টেক ক্রেডিট ফর ইট, এইটুকু খাটতে তো হবেই। ওয়েট লসের জার্নিটা যদি একটু শেয়ার করো, কীরকম ভাবে ওয়েটটা লস করলে? এইটা আবার আমি দাদার নাম নেব, কারণ দাদা আমার বাইরে থাকে, তো এসেছিল, দেন প্রচুর কথা শুনিয়েছে আমাকে, বিকজ ও একটু এইসব নিয়ে চর্চা করে, তো হি নোজ থিংস, তো খুব আমি টাইম নিচ্ছিলাম, মানে আমার যা প্রসেস ছিল সেটা খুব একটু লেট ব্যাক, একটু ধীরে ধীরে করবো, না হয়তো হবে না, বাট হি ওয়াজ লাইক কি আবার তুই একটা নতুন শো করছিস, ইউ আর নট গেটিং ফিট এনাফ, টাইম নেই, তো প্রসিজার্স ছিল অবভিয়াসলি, যেটা আমি করলাম ফাস্টেড কার্ডিও যেটা হয় খালি পেটে, ক্যালোরি ডেফিসিট যেটা বেসিক লজিক, যেটা তোমার বডি রিকোয়ারমেন্ট, যেটা তোমার এখন যা ওয়েট আছে, যদি তুমি 10 kg কমাতে চাও তখন কতটা ক্যালোরি ইনটেক করতে হবে সেইভাবে ইউ ফাংশন, তো তুমি যদি সকালে ফাস্টিং করো, মানে ধরো 12 hours 14 hours তুমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে, দেন ইউ হেড দ্য জিম, ক্যালোরি ডেফিসিট আরও নিয়ে যাও, তারপরে বয়েলড সব কিছু খাও, দেন আরও কিছু কিছু বেসিক, নাথিং মানে এমন কিছু নয় যে যেটা অ্যাভেলেবল নেই, সেই নলেজটা গুগলে সব কিছু অ্যাভেলেবল আছে, তো বাট ওই ইন্টারমিটেন্ট ফাস্টিং অ্যান্ড ওই খালি পেটে কার্ডিওটা ইজ আ মেজর, যেটা আমি জানতাম, খুব একটা আমার নলেজ ছিল না, বাট দাদা এসে সেটাকে আমাকে একটু ফাইন টিউন করলো, বোঝালো কী করতে হবে, কীভাবে ফাস্ট ব্রেক করতে হবে, তো সেইভাবে। মানে এখনো কি তুমি ডায়েটের মধ্যেই আছো? হ্যাঁ, কারণ এখন আমার নেশা হয়ে গেছে যে এত কষ্ট করে যখন আমি ওয়েট কম করেছি, তো আই কান্ট লুজ দ্যাট, তো অবভিয়াসলি এখন আমি ওটার মধ্যেই এখন আছি, তো এখন আমার অভ্যেস হয়ে গেছে যে এখন আমি আই এম ভেরি কেয়ারফুল উইথ হোয়াট আই এম ইটিং। তুমি নেগেটিভ ক্যারেক্টার করেছো কোনো সিরিয়ালে? কারণ তুমি যখন কোন গোপনে মন ভেসে যেটা শেষ করলে, তখন অনেকেই ভেবেছিল তুমি রিভেঞ্জ নিতে ফিরবে নেগেটিভ হয়ে, কিন্তু মানে ভালো লাগে চরিত্র করতে? আমার নেগেটিভ আমার ভীষণ ভালো লাগে, বিকজ আমার ফার্স্ট, আমি তার আগে আমি দুটো লিড করেছিলাম, বাট লিড করে আমি হয়তো অত লোকজন আমাকে চিনতো না, বিকজ
ওই চ্যানেল হয়তো খুব একটা লোক দেখতো না, ভিউয়ারশিপ একটু কম ছিল, বাট জিতে আমি জামাই রাজাতে নেগেটিভ ছিলাম, তো আমি খুব এনজয় করি, বিকজ নেগেটিভে কি হয় কি, ইউ হ্যাভ অ্যান ওপেন গ্রাউন্ড। ভালো ছেলেই হয়, কোথাও একটা লিমিটেশন থাকে, বাট একটা নেগেটিভ ক্যারেক্টারে আমার মনে হয় কোনো লিমিটেশন নেই, তো ইউ ক্যান প্লে অ্যারাউন্ড, তো যা ইচ্ছে করতে পারে, তো ওইটা আমার আমি খুব এনজয় করি। কি করে বলবো তোমায়, আমি একটা ক্যারেক্টার করেছিলাম জয়, ওটাও নেগেটিভ ছিল, তো ওইটা খুব আমি এনজয় করি, যেখানে কোনো লিমিটেশন নেই, তো ইউ ক্যান ডু এনিথিং উইথ ইয়োর ক্যারেক্টার, অনেক ফ্রি হয় নেগেটিভ ক্যারেক্টার্স, তো অ্যাজ অ্যান অ্যাক্টর করতে খুব ভালো লাগে, বিকজ অনেক কিছু এক্সপ্লোর করা থাকে, ভালো ছেলে হয়, একটু লিমিটেশন কোথাও না কোথাও থাকে। তো এখানে যেটা দেখা যাচ্ছে দিদিকে খুব ভালোবাসে, একটা স্পেশাল কেয়ার আছে দিদির প্রতি, তোমার ব্যক্তিগত জীবনে কি সেটা দাদা? কারণ তুমি এতবার দাদার কথা বলছো। এবার যদি আমি দিদির ক্ষেত্রে আসি, দিদি তো মানে আমার জন্য মায়ের সমান, কারণ আমার মা খুব ছোট বয়সেই মারা গেছিল। আচ্ছা। তো তারপরে ফ্যামিলিকে দিদি সামলেছে, দিদি না থাকলে, দিদিও খুব ছোট ছিল, দিদি ওয়াজ 18 at that point of time when মা চলে যায়, তো পুরো ফ্যামিলিকে তখন শি টুক দ্যাট প্লেস, মাদার্স প্লেস ইন আওয়ার লাইফস, আর ও যেভাবে পুরো ফ্যামিলিটাকে মানে একসাথে নিয়ে মানে কি বলবো, ওর ক্রেডিট আমি কোনোদিন মানে ওর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, ও এতটাই মেজর পার্ট আমাদের লাইফে প্লে করেছে, বিকজ গ্রোয়িং আপ ইয়ার্স ওইগুলো খুব ইনিশিয়াল ইয়ার্স আর ভেরি ফর্মেটিভ ইয়ার্স আর ভেরি ইম্পর্টেন্ট, তো ওই বয়সে হয়তো আমরা একটু এদিক ওদিক মানে ডিরিয়েল্ড হয়ে যেতে পারতাম, আমরা একটু হয়তো অফ ট্র্যাক হয়ে যেতে পারতাম, বাট দিদি লাইফে ছিল বলে আমরা সবাই মানে অ্যাজ ফ্যামিলি আমরা ব্রেক করিনি, তো ওইটা তো আমি কোনোদিন ভুলতে পারবো না, ও যা মানে পার্ট প্লে করেছে আমাদের লাইফে, তো এইখানেও আমি দিদিকে নিয়ে খুব ক্লোজ, আমি চাইছি না দিদির একটা ন্যাড়া গলে বিয়ে হোক, কারণ দিদি আমার খুব মডার্ন শহরের একজন মানুষ, তো খুব হ্যাপনিং খুব কলেজে খুব মডেলিং ফটোগ্রাফি এইসব নিয়ে ব্যস্ত থাকে, বাট তার বিয়ে হয়ে যাচ্ছে এরকম একটা গ্রামে, তো থ্যাঙ্কস টু দাদু, তো দাদু খুব কি বলবো ডমিনেটিং, তো অবভিয়াসলি ওইগুলো আমার পছন্দ হচ্ছে না, তো অনেক চেষ্টা করেছিলাম, বাট আলটিমেটলি হয়নি আমাদের নায়িকার জন্য, আমার দাদুর জন্য। সিং বললেই আমাদের মনে হয় পাঞ্জাবি, তুমিও এত ভালো সিং মানে পাঞ্জাবি, কিন্তু আমি রাজপুত। তুমি রাজপুত? আমরা পাটনা থেকে, কিন্তু এত ভালো বাংলা তুমি কিভাবে বলো, এটা কিন্তু অনেক দর্শকদের প্রশ্ন, মানে এত ভালো বাংলা কিভাবে? এখনো আমি স্ট্রাগল করি উইথ মাই ল্যাঙ্গুয়েজ, এখনো মানে আমার মনে হয় আরো ইমপ্রুভ করা দরকার, কারণ এই ভাষাতেই যখন কাজ করছি আই শুড হ্যাভ আ টোটাল গ্রিপ ওভার দ্য ল্যাঙ্গুয়েজ, তো কারণ এইটা আমার ইমপ্রুভ করেছে, বিকজ নিজের শেখার ইচ্ছে তো ডেফিনেটলি ছিল, বাট আমার বন্ধু বান্ধব সব বাঙালি, তো ওইটা খুব হেল্প করেছিল, আর আমি এখানেই বড় হয়েছি, এখানেই আমার জন্ম, সব কিছু, বাবা 75-এ এসেছিল, তো ওই তারপর থেকে পুরো ফ্যামিলি এখানেই, তো পুরো ক্রেডিট যায় আমি বলবো যে আমার বন্ধু বান্ধব যারা আমার সার্কেল ছিল, আমার স্কুল ফ্রেন্ডস, আমিও এখনো তাদের সাথেই আমি আড্ডা মারি, তাদের সাথেই আমি ওঠা বসা করি, 15-16 পিপল আমরা এখনো ইন্ট্যাক্ট, আরো বেশি হয়তো, বাট 15-16 থাকে এখনো কলকাতায়, অনেকেই আছে থ্যাঙ্কফুলি, তারা ব্যাঙ্গালোর থেকে বাইরে থেকে চলে এসছে, এখনো অনেকেরই ওয়ার্ক ফ্রম হোম, তো ফ্রেন্ড সার্কেলের জন্য আমার বাংলা ইমপ্রুভ করেছে ওটা, আর নিজের ইচ্ছে ঠিক আছে হোয়াটএভার, আমি নিজের চেষ্টা ডেফিনেটলি করেছি, অনেক কিছু টেকনিক্স আমি ইউজ করেছি, যেগুলো গুগল ট্রান্সলেট বলো, রেডিও শুনে, ধরো সানডে সাসপেন্স শুনছি আর আমি সেম বইটাও পড়ছি, তো শুনে পড়া, হোর্ডিং দেখে, কারণ হোর্ডিংয়ে ধরো বাংলা লেখা আছে, তার নিচেই ইংলিশটাও লেখা আছে, তো আমি মিলিয়ে পড়ছি, আচ্ছা ইংলিশটা পড়ে নিলাম, তারপরে আমি করছি যে এটা 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 এইভাবে, তো এইগুলো করে, বাট মেজর আমি বলবো যে বন্ধুরা। আচ্ছা, তুমিও খুব ব্যস্ত, অনামিকাদিরও একটা সিরিয়াল শুরু হয়েছে, অনামিকাদিও খুব ব্যস্ত, তো টাইম দাও কি করে? টাইম ডেফিনেটলি প্যাক আপের পরেই টাইম হয়, কারণ তার আগে তো ওরও কাজ থাকে, আমারও কাজ থাকে, বাট এর মধ্যে ম্যানেজ করতেই হবে, বিকজ যদি কাজ না থাকে দেন সব কিছুই মানে স্ট্যাগনেন্ট হয়ে যাবে, তো কাজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্রত্যেকটা মানুষের, তো তার বাইরে যতটা টাইম পাওয়া যায় আমি গো টু রেস্টুরেন্ট বলো, খেতে চলে যাই, কফি ডেটে চলে যাই, আমরা বাড়িতেও আমরা ল্যাব থেকে খুব ভালোবাসি, সিনেমা দেখি, বাট একটা ওয়াইফের কনস্ট্যান্ট কমপ্লেন তো থাকবেই,
তার মানে বিয়ের পর ডেটটা আছে এখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কমপ্লেন্টসও আছে, কারণ বাহ। যাই করিনি না কেন আমি টাইম দিই নাই, কমপ্লেন তো ডেফিনেটলি অনামিকার থাকে, বাট ওইটাই আমি সবসময় চেষ্টা করি যাতে কমপ্লেন না করুক, যতটা পসিবল হয় আমি করি, বাট স্টিল শি কমপ্লেন্স। বাট আমার কোথাও না কোথাও অনেক খামতি আছে, এগুলো আমার ইমপ্রুভ করা উচিত, অ্যান্ড হোপফুলি উইথ টাইম আই ডু ইট। সবে আমার 2 বছরও হয়নি, তো আমিও অ্যাজ এ হাজব্যান্ড বেটার হবো উইথ টাইম আই হোপ। মাঝখানে ইন্ডাস্ট্রির অনেক ব্ল্যাক শেডস চোখে পড়ছিল এবং আমাদের কানেও আসছিল, তো তুমি কি বলবে? এতদিন তো ইন্ডাস্ট্রিতে কাজ ব্ল্যাক করছো, শেডস এজ ইন বলো? মানে ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে, টিকে থাকতে গেলে অনেক নেগেটিভ দিক থাকে, অনেক কিছু করতে হয়, তবে একটা ভালো ক্যারেক্টারে আসা যায়। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি আজ অব্দি এরকম কিছু ফেস করিনি, টু বি ভেরি অনেস্ট। অ্যান্ড কোন ইন্ডাস্ট্রিতে নেই? প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে তুমি বলো নেগেটিভিটি আছে, পজিটিভ লোকজনও আছে, সব কিছুই ঘটে। এই ইন্ডাস্ট্রিতে হয়তো হাইলাইট বেশি হয়, ক্যামেরাজ আর এভরিওয়্যার, লোকজন আমাদের ব্যাপারে জানতে চায়, কৌতূহল থাকে বলে হয়তো এই নিউজগুলো ফ্ল্যাশ হয়, বাট এইগুলো সোসাইটিতেই আছে। ইটস নট দ্যাট জাস্ট ইন আওয়ার ইন্ডাস্ট্রি, ইটস দেয়ার ইন আওয়ার সোসাইটি। সব কিছুই আছে, খারাপ ভালো সব কিছু মিলেমিশে আছে। জাস্ট একটা ইন্ডাস্ট্রিকে ব্লেম করা বা একটা ইন্ডাস্ট্রিতেই এই ইন্ডাস্ট্রিতে এরকম হয়, ইটস হিপোক্রেসি। আচ্ছা, শেষ করব, কিন্তু তুমি পরিণীতা নিয়ে দর্শকদের কিছু বলে দাও। দর্শকদের আমি কি বলবো, মানে উই আর ভেরি ডিলাইটেড, উই আর ভেরি হ্যাপি কি তোমরা এত সুন্দর স্টার্ট দিয়েছো আমাদের। 2 উইকসের নাম্বারস আর ইনাফ ফেভার, আমরা খুব হ্যাপি। এইভাবেই তোমরা সাপোর্ট দিয়ে যাও, এইভাবেই তোমরা পরিণীতা দেখতে থাকো। আমরা অ্যাজ অ্যাক্টার্স আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে আরও বেটার এপিসোডস দিয়ে আরও বেটারভাবে এন্টারটেইন করি। And keep supporting us, keep loving us, and keep watching পরিণীতা সোম থেকে রবি প্রতি রাত 8টায় অন জি বাংলা। অ্যান্ড নতুন একটা চ্যানেল, তোমরা প্লিজ খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স করলো, খুব ভালো লাগলো। অ্যান্ড চ্যানেলটাকে সাপোর্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো যদি তোমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে। থ্যাংক ইউ। আর তোমাকেও আমরা অনেকবার ফোন করেছি, আমি স্পেশালি, দাদা কবে আসবো কবে আসবো, তুমি কি খুব বিরক্ত হয়েছো? না না, একদম কেন বিরক্ত কেন হবো? একদম। তাহলে আজকের মতো এতটাই, এরপরে আবার দেখা হবে অন্য কোনো সেলিব্রিটির সাথে, অন্য কোনো এপিসোড। ততক্ষণের জন্য টাটা।